হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? সত্যি আমরা আজকে পুরো এক্সাইটমেন্টে আছি আমাদের রমা কর্মকার দিদিভাইয়ের ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। মানে এত ভয়ের ঘটনা দিদিভাইয়ের জীবনে ঘটেছে। আমাকে দিদিভাই বলেছে যে আমার জীবনে অনেক ঘটনা আছে, আর আমি যা ঘটনা বলি সেই ঘটনাগুলো একদম সত্য। আর সত্য ঘটনা আমরা সবসময় বুঝতেই পারি যে কোন ঘটনাটা সত্য আর কোন ঘটনাটা মিথ্যে। সত্য যদি না হতো তাহলে ঘটনাগুলো আমি শেয়ার করতাম না। তো জানি তোমরা সবাই আজকে অপেক্ষায় রয়েছো। চলো আর বেশি কথা বলে একদম তোমাদের রাগাবো না, এবার সোজা যাব ঘটনায়। আজকে 3টে ঘটনা আছে। 2টো ঘটনা আমাদের দিদিভাই শেয়ার করেন, আরেকটি ঘটনা তোমাদের বোনাস আমি দেব, যেই ঘটনাটা আরও ভয়ের। সবাইকে বলবো সাথে থেকো শেষ পর্যন্ত। তো চলো, প্রত্যেক দিনের মতো বলি, একটা করে লাইক করে দেবে। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে নেবে, নিয়ে পাশে থাকবে। তাহলে চলো এবার ঘটনায় ফিরি। রমা দিদি ভাইয়ের একদম বিয়ের প্রথম জীবনের একটি সত্য ঘটনা তোমাদের প্রথম শোনাচ্ছি। দিদিভাই বলেন, আমার যখন বিয়ে হয় 2005 সালটা ছিল। আমার ছেলে প্রায় 7 বছর পর হয়, তাও অনেক কিছু করার পর। যেরকম দিদিভাই বলেন, ডাক্তারের কোনো ত্রুটি রাখিনি, নানা রকম চিকিৎসা, ডাক্তারের পর ডাক্তার, যে যেখানে বলছে সেরকমভাবে ডক্টরের কাছে চিকিৎসা করছি। সাথে ওঝা, তান্ত্রিক এইসবও করছি, যে কোনো রকম কোনো কিছু হয়ে গেছে কিনা, দোষ বা বন্ধন এরকম তো মানুষ করে রাখে। আমাদের রমা দিদিভাই আজকেই ঘটনা দুটো শেয়ার করেছেন। দিদিভাই বলছেন, আমার যে দিদি আছে, আমার দিদির হাত ধরে একজন গুরুজি, খুব অল্প বয়স গুরুজি একজন আমার বাড়িতে আসে। গুরুজির অ্যাকচুয়ালি পরিচয় ছিল দিদির সাথে, রমা দিদিভাই দিদির সাথে। তো সেই গুরুজিকে রমা দিদিভাইয়ের দিদি নিয়ে আসে বাড়িতে। যখন আসে বলে যে এরকম আমার সন্তান আসছে না, আজ প্রায় 7টা বছর হচ্ছে বিয়ের হতে চলেছে, আপনি কিছু করেন। গুরুজি তখন দেখে বলে যে তোমার সন্তান আসবে, তুমি খাবার খাবে না। খাবার বলতে কিরকম, রাতের বেলা তুমি রুটি পরোটা লুচি খাও, যা খাও খাও, দিনের বেলা তুমি শুধু একটা ডাবের জল খেয়ে থাকবে, শুধু ডাবের জল। তো দিদিভাই সেরকমভাবেই কিন্তু নিয়ম মানে। এদিকে ওষুধও চলছে। দিদিভাই বলছে ওষুধ আমার বন্ধ হয়নি, ডাক্তারি যে চিকিৎসা সেটাও চলছে। তো আমাকে সেই গুরুজি বলেন, যদি তোমার সন্তান হয় তুমি কিন্তু বাড়িতে কালী মায়ের পুজো করবে, তোমার বাড়িতে তোমার ঘরে কালী মায়ের পুজো করতে হবে। তো দিদিভাই বলেন, হ্যাঁ আমি করব, আমার সন্তান হলে আমি অবশ্যই কালী মায়ের পুজো করব বাড়িতে। দিদিভাই যখন সন্তান আসে গর্ভে, দিদিভাই বলেন, আমার একটা অনুভূতি, এটা অনুভূতি না, এটা অনুভবও না, এটা রিয়েল বাস্তব। আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটল। যখন আমার ছেলে পেটে রয়েছে, তখন রাতের বেলা, তখন আনুমানিক 1:30-2টো বাজে। আমি ঘুমাচ্ছি, আমার স্বামীও পাশে ঘুমাচ্ছে, নিচে আমরা শুতাম, আর পাশের রুমে আমার শাশুড়ি মা আছেন। বলছে রাতের বেলা আমাদের যে ছাদের উপরে ফুল গাছের টব আছে, রাতের বেলা টবগুলো মনে হচ্ছে যেন কেউ গাছ ধরে তুলে আছাড় মারছে। যদি গাছ ধরে কেউ টবগুলোকে আছাড় মারে, একটা যেরকম আওয়াজ হয়, ঠিক সেরকম প্রচণ্ড আওয়াজ, মনে হচ্ছে সব টবগুলোকে ভেঙে চুরমার করে দিল। রমা দিদি ভাইয়ের সাহস, যেহেতু উনি কাছেন, হাজবেন্ডকে উনি ডাকেন। হাজবেন্ড বলে চুপচাপ শুয়ে পড়ো, ওসব কিছু না। তো দিদি ভাই নিজের রুম থেকে বেরিয়ে তার শাশুড়ি মায়ের কাছে যান। শাশুড়ি মাকে গিয়ে বলেন, শাশুড়ি মা তখন বলছে, কই, আমরা তো কোনো আওয়াজ শুনতে পাচ্ছি না, তুমি কি আওয়াজ শুনছো, কি ছাদের মধ্যে যাবে, আর ছাদের তো দরজা বন্ধ আছে। দিদিভাই বলছে, আমি কাউকে বোঝাতে পারছি না যে আমি শুনতে পাচ্ছি, কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। আমার শাশুড়ি মা আমাকে বলল, যাও বৌমা, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো, এখন এই সময় একদম ছাদে উঠবে না। দিদিভাই গিয়ে ঘরে কিন্তু শুয়ে পড়ে।
সকালবেলা দিদিভাই যখন উঠে যায়, দিদিভাই বলছে ছাদে একটাও টব ভাঙা নেই, কিচ্ছু নেই, একদম মানে পয় পরিষ্কার, যেরকম ক্লিন থাকে সেরকম। এটা কি করে সম্ভব? দিদিভাই এটাও জানান যে আমি গুরুজিকে বলেছিলাম, গুরুজি যখন পরে আসে বাড়িতে গুরুজিকে বলি, গুরুজি কিন্তু আমাকে সেই বিষয়ে কোনো কথা বলেনি, বলেছে ওইসব তোমাকে শুনতে হবে না, তোমাকে আমি যেরকম বলেছি তুমি সেরকম কাজ করো, তোমার সন্তান হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর গুরুজি আমাকে একটা জিনিস দিয়েছিল, যেটা আমার কাছে ছিল, বলেছিল যখন তুমি হসপিটালে যখন প্রসব করতে যাবে বাচ্চা, তখন তুমি খুলে রেখে যাবে। তো দিদিভাই সেরকম ভাবেই কিন্তু তার সন্তান হয়, দিদিভাই ছেলেটি। দিদিভাই আমাকে বলে যে আচ্ছা তুমি বলতে পারবে ওইটা কি ছিল? ওইটা ছিল এরকম কিছু, যেটা গুরুজিও হালকা বলেছিল যে তোমার বাড়িতে এমন কিছু জিনিস আছে যে চায় না যে তোমার সন্তান হোক, তুমি মা হও। আমাকে যখন দিদিভাই জিজ্ঞেস করেন আজকের আমার দিদিভাই, আমিও ওনাকে একই কথা বলি যে তোমার বাড়িতে এরকম কোনো নেগেটিভ আত্মা, যে মহিলা সে ছিল, যে চাইতো না যে তোমার কোলে একটা সুন্দর ফুটফুটে সন্তান হোক, তুমি সন্তানের মা হও, সে চাইতো না। আজকে যদি সেই গুরুজি না আসতেন তাহলে হয়তো দিদিভাই আজকে সন্তানের মুখ কোনোদিনই দেখতে পারতেন না। সবই তো মায়ের ইচ্ছা, সবই মায়ের ইচ্ছা। দিদিভাই কিন্তু যখন দিদিভাইয়ের সন্তান হয় তারপর কিন্তু দিদিভাই বাড়িতে নিজের ঘরে মানে শাশুড়ির ঘর বা বারান্দায় বা ছাদে না, দিদিভাই যেই ঘরে থাকতো সেই ঘরে, যেরম বলেছিল 10 কেজি, হ্যাঁ 10 কেজি বেলকাঠ আর 10 কেজি ঘি দিয়ে যজ্ঞ করতে বলেছিল। 10 কেজি বেলকাঠ মানে কত, সেটা অনুমান আশা করি সবাই আমরা করতে পারছি। আর কত ঘি, একদম শুদ্ধ ঘি দিয়ে দিদিভাই বলে যখন ঘরে যজ্ঞ করা হচ্ছে, ঘরে না মানে চারপাশে ধোঁয়ায় ধোয়া, আর মানে সে যে কি একটা পরিবেশ, মানে চোখ টোক জ্বলছে, থাকা যাচ্ছে না, কিন্তু হবেই ঘরের মধ্যে করলেই কিন্তু দিদিভাই সব ঠিক হয়ে যায়। আর দিদিভাইয়ের সাথে কোনো রকম ওরকম আওয়াজ শোনা বা কোনো ভয় বা কিচ্ছু হয়নি। যেরকম আমি তোমরা দেখতেই পারলে যে বাড়িতে একটি অনেক মানে বয়স্ক প্রেতাত্মা ছিল। যখন আমি কাজ করতে যাই, বিশ্বাস করবে না, আগুন এত চচ্চর করে আগুন উঠছে, মানে ধারণার বাইরে। যখন আমি বলেছিলাম যতক্ষণ এই যজ্ঞের আগুন যতক্ষণ জ্বলবে ততক্ষণ আমি উঠতে পারবো না, যদি তোমরা ওটো উঠে পড়ো, মানে প্রিন্স আর ওই বাড়ির ভাই ছিল, আমি বললাম যদি কষ্ট হয় গরমে তোমরা উঠে যাও, কিন্তু আমি উঠবো না, কারণ আমাকে শেষ করেই উঠতে হবে পুরো। যখন আগুন বেলকাঠ যখন একদম নিভে কালো হয়ে যাবে, লাল কোনো আগুনও থাকবে না, তখনই আমি উঠবো। বিশ্বাস করবে না, যখন কাঠ জ্বলে পুরো নিভে যায়, একদম কালো হয়ে যায়, জানলার পেছনে একটা জানলা খোলাই ছিল, কিন্তু জানলা দিয়ে হাওয়া অনবরত আসছিল। যখন আমার কাজ পুরো সম্পূর্ণ হলো, পুরো যজ্ঞের কাঠ পুড়ে একদম কালো ছাই হয়ে গেল, বিশ্বাস করবে না, একটা ঠান্ডা বাতাস যেন আমাদের শরীরে একটা ঠান্ডা শিহরণ আর শান্তি দিয়ে গেল। যে ভাই ছিল ওই বাড়ির, ভাইকে আমি নিয়েই কাজটা করেছি, কারণ বাড়ির একজনকে থাকতে হয়, পুরুষ মানুষ। তো ভাইও বলল যে হ্যাঁ দিদি, খুব শান্তির হাওয়াটা সত্যি শান্তির হাওয়া ছিল। হাওয়া তো বৃষ্টি হলেও দেয়, ঝড় হলেও হাওয়া দেয়, এমনিও হাওয়া চলে প্রকৃতির, কিন্তু আমি যে কাজ করি, কাজের পর যে হাওয়াটা দেয়, ওতেই বুঝিয়ে দিল যে হিলিং প্রসেস আমাদের সম্পূর্ণ হয়েছে। যা ছিল নেগেটিভ আত্মা সব ধুয়ে মুছে সব সম্পূর্ণ হয়ে যায়, যার কারণে এখন তারা বাড়িতে কোনো রকম ভয় পায় না। আমি তারপরেও খবর নিতে গেছিলাম, আমি কাউকে তো সহজে ছেড়ে দিই না। আমি পরে খবর নিতে গেছিলাম, তারা বলল এখন পুরো বাড়ি আমার ঠিক আছে, কোনো ভয় লাগে না, আগের মতো কোনো শব্দ হয় না, আগে যেরকম উপরে অনেক রকম আওয়াজ হতো ওইসব হয় না, তারপর ধাক্কা মেরে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়া, কালো একটা ছায়া মূর্তি দেখা, সব বন্ধ হয়ে গেছে। সবই আমার বড় মায়ের ইচ্ছা। জয় মা, জয় মা, জয় বড় মায়ের জয়। তো
তো প্রথম ঘটনা তোমাদের শোনালাম, এবার তোমাদের দ্বিতীয় ঘটনায় যাব। দ্বিতীয় ঘটনাটা দিদিভাই বলেন আরো মারাত্মক, আরো ভয়ঙ্কর, আর সব থেকে বড় বকখালির ঘটনা। আমি যখন প্রথম বকখালি গেছিলাম তখন আমি একটা প্রাইভেট অফিসে চাকরি করতাম। এটা আমার অনেক আগের অভিজ্ঞতা। আমি প্রায় 3টে অফিসে চাকরি করেছি আমার মানে লাইফে। প্রথম আমি যখন একটা অফিসে জব করতাম প্রাইভেট, তখন আমাদের ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। যেহেতু উনি বাড়ি থেকে তো একা ছাড়বে না, তো আমি প্রিন্সকেও নিয়ে যাই। তখন প্রিন্স একদম ছোট, ওর তখন বয়স ওই 4 সাড়ে 4 বছর এরকম ছোট্ট বয়স। আর আমার মার সাথে গেছিলেন, কেন বাড়ি থেকে তো একা ছাড়বেই না কোনো মতেই না। প্রথমে আমি যেতে চাইনি, এবার যেহেতু যেতে হতো, সবাই যাচ্ছিলেন, তো ওখানে আমাদের একটা প্রজেক্ট ছিল বকখালিতে, তো আমরা গেছিলাম। আমাদেরকে ওই হোটেলটায় রাখা হয়েছিল। হোটেলটা আমি বলছি একদম বকখালির যে সি বিচ আছে সামনেই, বিশাল বড় একটা হোটেল, যার ওয়ান ডে মানে ওয়ান ডে বলো ওয়ান নাইট বলো, মানে একদিনের হোটেল ভাড়া মানে রুম ভাড়া অনেকটা বেশি, 3-4 হাজার টাকার নিচে না। আমি বলে দিচ্ছি, নামটা আমি বলতে পারবো না। আর ওখানে যত এমএলএ, যত নেতা মন্ত্রী যারা মানে আসা যাওয়া করে ওইদিকে, তারা ওইখানেই থাকে। ঠিক আছে, আমি বললে বুঝে যাবে, অনেকেই বুঝে যাবে, অনেকেই গেছো, অনেকে না গেলে। ওখানে তো বকখালি যারা গেছো একদম সামনে, মানে সমুদ্রর যে রাস্তাতে উঠছো তার অপর সাইডেই ওইটাই আছে, একটাই আছে, আর ওখানে নেই। তো ওখানে দিদিভাই গেছিলেন, দিদিভাইয়ের বোন আর জামাইবাবু আর সবাই ঘুরতে গেছিলেন। দিদিভাই বলছে রাতের বেলা আমাদের যে রুম দেয়, অ্যাকচুয়ালি ওখানে রুমগুলো না কটেজ 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 মতো, ওখানে ভিতরে সব আছে, বার আছে, ক্যাফে আছে, রেস্টুরেন্ট রয়েছে, তারপর ওখানে তুমি ড্রিঙ্ক করতে পারবে, ওই মানে ফিয়েল শপের যে বার সেটা আছে, খুব সুন্দর জায়গা। তো পার্ক আছে। বলছে রাতের বেলা আমরা শুয়ে রয়েছি, হঠাৎ দিদিভাই বলছে কাচ 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 আছে, তো বিশাল বড় কাচ। আমিও তো ছিলাম, আমি জানি, ওই জন্য আমার মানে শুনে এক্সাইটমেন্ট হচ্ছিল, কারণ আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছিল, কিন্তু আমরা সেটা বুঝতে পারিনি যে এটা ভুতুড়ে ঘটনা। দিদিভাই যখন আজকে বললেন, আমি পুরো শিওর হয়ে গেলাম 100% যে আমাদের সাথেও সেম জিনিস হয়েছিল। বলছে মানে 3-4টে মানে মহিলা নাচ করছে। হ্যাঁ, রাত্রেবেলা 1:30-2টোর সময় 3-4টে মহিলা নাচ করছে। কোথায় না, হোটেলের বাইরেটা, হোটেলের বাইরে যে করিডর মতো আছে ওখানটা নাচ গান করার যেরকম শব্দ হয়, পায়ের নুপুরের শব্দ, ওরকম হচ্ছে। দিদিভাই জানলা দিয়ে, জানলার যে কাচ রয়েছে ওখানে, জানলার কাচগুলো কেমন জানো তো, একটা পুরো ওয়াল, পুরো কাচ পর্দা দেওয়া থাকে। ওই কাচ যদি টানো, নয় ব্যালকনি দেখা যাবে যেরকম সাইডে থাকবে কটেজের, নাহলে ভিউ সাইডে থাকলে একদম সমুদ্র। আমরা যে ছিলাম, আমরা সরালে একদম সি বিচ দেখতে পারতাম, জঙ্গল আর সি বিচ, আর কিছু না। দিদিভাই বলছে আমি সরিয়েছি, দেখছি এরকম ওখানে নাচ গান করছে। তা আমি না দেখে খুব ভয় পাই, যে এত রাতের বেলা এরকম কি ব্যাপার, সব মেয়ে, 2-3টে মেয়ে এরকম। তো তখন দাদাভাইকে ডাকতে দাদাভাই তখন বলছে দেখো কি না কি হচ্ছে বাইরে, যাই হোক তুমি এসবের মধ্যে করো না, শুয়ে পড়ো। তা দিদিভাই আবার যখন দেখে যে ওরা ওখান থেকে সব হই হই করতে করতে সরে গেল, তো দিদিভাই বেরিয়ে তার বোনকে ডাকে। পাশের রুমে তার বোন ছিল, তার বোন তখন বেরিয়ে বলছে কই কই কি ব্যাপার। বলছে এই যে জিনিসটা, যখন বেরিয়ে দেখে ওখানে কেউ নেই, কেউ না, কিন্তু গেছে 2-3টে মেয়ে, ওরকম যেরকম মানে হয় না, দেখবে আমি বলছি, ধরো রাজা বা নেতা যারা থাকে, এমএলএ অনেকে আছে না, এরকম দেখবে নিয়ে এসে মানে মেয়েদের নাচ গান শোনে, হ্যাঁ, আনন্দ মজা করে, ঠিক ওই রকম, তারা ঠিক ওই রকম ছিল। দিদিভাই বলছে আমরা যেটা বুঝতে পারলাম যে নিশ্চয়ই এখানে সব বড় বড় মানুষটা থাকে, নিশ্চয়ই কোনো সময় কোনো মেয়ে নিয়ে এসে এরকম এখানে কিছু হয়েছে, তাদের হয়তো মার্ডার টার্ডার হয়ে গেছে বা করে দিয়েছে, কিছু একটা ব্যাপার হবে, তাদেরই আত্মা ওরকম রাতের বেলা ওরকম একদম নাচ, যেরকম নাচে ওরকম সেজে গুজে ওরকম যাচ্ছে। দেখে দিদিভাইরা দেখে, তো
এইটা হচ্ছে দুটো ঘটনা, মানে ফার্স্ট সেকেন্ড দুটো ঘটনা দিদিভাইয়ের আমি শোনালাম। কিরম লাগলো অবশ্যই বলো। আর বকখালির সেই হোটেল হয়তো অনেকেই চিনতে পারছো, যদি কেউ বুঝতে পারো যে আমি কোন হোটেলের কথা বলছি, অবশ্যই কমেন্টে নামটা লিখে ফেলবে। ওকে, কমেন্টে নামটা লিখে ফেলবে। আমি আমার মানে মুখের মধ্যে না রয়েছে, আমি জাস্ট বলতে পারছি না, আমি বলতে পারছি না। হ্যাঁ, যাই হোক, তারপরেও আমি আরো তিনবার টোটাল 4বার বকখালি গেছি। ওখানে আমরা কোনোদিন থাকিনি। এবার আমার অভিজ্ঞতাটা একটু বলি। সেটা হচ্ছে, আমি যখন গেছিলাম তখন প্রিন্স অনেক ছোট। আমি আমার মা একটা রুমে শুয়েছিলাম। তখনই রুম রেট নিয়েছিল প্রিন্সের 4 বছর, মানে বুঝে নাও কত ছোটবেলায়। তখনই রুম রেট নিয়েছিল আমাদের 1250 টাকা করে পার ডে এক একজনের। তো আমরা রাতের বেলা যখন ছিলাম, রাত যখন প্রায় 12:30 বাজে, কটেজ তো, হঠাৎ মানে দেখলাম লাইট অফ। আমার মনে ই বাবা, এত বড় নাম করা একটা রিসর্ট, মানে তখন ওখানে সব থেকে সেরা 1 নম্বর বেস্ট, এখনো ওখানে বেস্ট হোটেল ওটা। তো তখন আমরা বললাম ই বাবা, যা, রাতের বেলা কারেন্ট অফ হয়ে গেল, কি করব। তো এসি ছিল, এসি তো তখন বন্ধ হয়ে গেছে। তো আমার ছেলে উঠে পড়েছে, ও আর ঘুমাবে না। তো আমরা অনেকক্ষণ ধরে না রুমের মধ্যে বসে আছি টর্চ চালিয়ে, বুঝতে পারছি না। তা আমার মা বললো, দরজা খুলে দেখ না বাইরেটা, আমাদেরই রুমে কিছু হলো না তো? এটা একটা হয় না, কারেন্ট অফ হয়ে গেলে, কি রে আমাদেরই ঘরের কারেন্ট অফ হয়নি তো, সবার আছে, একটু দেখ তো। সেরকম আমাকে মা বলে। আমি তখন মানে খুব ভয় ভয় একটা, মানে কিরকম একটা লাগছে। কটেজ তো সেই অনেক বড়, এরকম মানে ইউ টাইপের কটেজটা। তো আমি বেরিয়ে দেখলাম আমার আর আমার বাঁ সাইডে যে কটেজটা, সেই কটেজে দুজনের মানে পাওয়ার কাট হয়েছে। পুরো কটেজে কিন্তু মানে লাইট জ্বলছে। এমনকি সামনে যে রেস্টুরেন্ট আছে সেগুলো, বা বাইরে যে ডেকোরেট করা থাকে না, হাঁস, তারপর মাছ, যেগুলো ওর উপরে উপরে মাথায় একটা করে ডেকোরেট করা, ওখানে মানে লাইট দেওয়া, সেগুলো রীতিমতো জ্বলছে। কিন্তু আমাদের আর পাশের ঘরটাই নেই। তো যখন আমি বেরোই তখন না ওই আমাদের এই পাশে ওনারা দেখি বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। একজন বয়স্ক ভদ্রমহিলা আর একজন বয়স্ক কাকু ছিলেন, দুজনেই গেছিলেন ঘুরতে, দাঁড়িয়ে রয়েছে। তো আমাকে বেরোতে দেখে তারপরে আমার প্রিন্স বেরোয় মায়ের সাথে। তারপরে ওনারা তখন পাশাপাশি, তো ওনারা বলছে, দেখুন না এরকম পুরো অন্ধকার হয়ে গেছে, সবারই তো মোটামুটি কটেজে এরকম লাইট জ্বলছে, কি করা যাবে। এবার ওখানে লোককে না বললে তো কেউ এসে ঠিক করে দেবে না। তখন আমার মা বলছে যে কাকে গিয়ে বলবো না বলবো। তখন ওই যে কাকুটা ছিল বয়স্ক, তাও তখন ধরে না ওনার বয়স 71 এরকম এজ। তো উনি তখন বললেন যে আপনারা এখানে দাঁড়ান, আমি গিয়ে দেখি কাউকে পাই নাকি। তারপরে উনি সেই খুঁজে 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 রিসেপশনে গিয়ে কাউকে পাইনি, রিসেপশন লক করা। লাস্টে দেখছি উনি সিঁড়ি দিয়ে নেবে, যে আমাদের কিচেন ছিল সামনে, কিচেনের ওখানে লোক ঘুমাতো, ওদেরকে ডেকে বলে। তারপর ওরা গিয়ে হোটেলের যারা হেড আছে তাদেরকে বলে, তারা এসে আবার লাইট ঠিক করে দেয়। কি হয়েছিল, ফিউজ উড়ে গেছিল কি হয়েছিল রাতের বেলা। সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন পুরো আমরা উপর থেকে দেখছি, মানে নিচে কিছু নেই, বুঝেছো তো, ফাঁকা, মানে পিলার করা, ওর উপরে না কটেজগুলো বসানো, বুঝেছো। আর নিচে পুরো মাঠটা দেখছি জলে জল, সমুদ্রের জল এসে ভর্তি। তা আমরা বললাম, বাবা এ কি, মানে কি দৃশ্য, মানে সমুদ্রের মধ্যে আমরা ভাসছি। তখন বলছে, হ্যাঁ একদম সমুদ্রের ধারে তো, রাতের বেলা যখন ধরো জোয়ার আসে আর প্রচণ্ড জলের স্রোত বাড়ে, তখন নাকি পুরো নিচে পুরো একদম কটেজটা ভরে যায় সব, মানে এত অপূর্ব লাগছে। আমরা উপর থেকে দেখছি নিচে পুরো সমুদ্রের জল থই থই করছে। এমনকি দিনের বেলা একদম ভোরবেলা সমুদ্রের জল মানে যেরকম ঢেউ খেলে ওরকম ধাক্কা মারছে, আমরা উপর দিয়ে দাঁড়িয়ে দেখছি। তারপর আমরা অনেক পরে আমাদেরকে ওই রান্নাঘর যে ছিল কিচেন সামনে, ওখান থেকে আমাদেরকে মাইকে অ্যানাউন্স করে দিল যে আপনারা এখন কেউ নামবেন না, জল প্রচুর নিচে আছে, জল কিছুক্ষণ পরেই চলে যাবে, তারপর আপনারা ব্রেকফাস্ট বা লাঞ্চের জন্য নামবেন, বুঝেছো। তারপরে আমরা ওই 10টার দিকে দেখলাম জল আস্তে আস্তে কমেছে, তাও পায়ে জল লেগেছিল। গিয়ে আমরা সবাই তাও একবারে লাঞ্চ করে নিয়েছিলাম, কেন আমাদের একদিনের প্রজেক্ট ছিল, আমরা আবার পরের দিনকে চলে আসি।
এই হচ্ছে ঘটনা। তো চলো বন্ধুরা, তোমরা ভয় পাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের বোনাস স্পেশাল যে এপিসোড একটা আমি রেখেছি, এই ঘটনাটা আমাদের মল্লিকা বলে দিদিভাই, ঘটনাটা হচ্ছে 1988 সালের ঘটনা। এই ঘটনাটা মল্লিকাকে তার মা শেয়ার করে। মল্লিকা বলে, আমার দিদার জীবনের একটি ঘটনা। আমার মা তখন স্কুলে পড়ে, অনেক ছোট। বলে আমার দিদা এমন একজন মানুষ ছিলেন, মানে উনি মাছ ছাড়া একদিনও খেতেন না। মানে ওনার মাছ দুবেলা চাই, সে পচা মাছ হোক, ছোট মাছ হোক, বড় মাছ হোক, ওনার মাছ চাই। মল্লিকা বলে এই ঘটনাটা আমার মা আমাকে শেয়ার করেন। মা বলেন, তোর যে দিদা ছিল, তোর দিদা প্রচণ্ড মাছ পিয়াসী ছিল। মানে মাছ তার এত প্রিয় ছিল, সে মাছ ছাড়া মানে একদিনও অন্ন আহার করবেন না, সে মাছ ছাড়া অন্ন গ্রহণই করবেন না। মানে এরকম মাছের ওনার নেশা ছিল। বলছে আমি দেখেছি আমার বাবাকে প্রত্যেক দিন মায়ের জন্য মাছ, আগেই সকালবেলা বেরিয়ে উনি সবজি বিক্রি করতেন। বাবা হাটে সবজি বিক্রি করতেন বাজারে, তার আগেই সকালবেলা আগে মাছ কিনে কাউকে দিয়ে, নালে নিজে এসে আগে মাকে দিয়ে যেত। কারণ জানে মাছ না পেলে তো বাড়িতে অশান্তি হবে। মাছ দিয়ে তারপর বাবা যেত বাজার বিক্রি করতে। এবার ঘটনাটা ঘটে এই রকম। বলে একদিন আমার বাবা সকালবেলা মাকে মাছ এনে দেয়নি। আমার মা বসে বসে অপেক্ষা করছে। এটা হচ্ছে মল্লিকার মায়ের কথা মতো আমি কিন্তু ঘটনাটা বলেছি কিন্তু মল্লিকা আমাকে, মানে ওর মায়ের মুখ থেকে যেরকম শুনেছে সেরকম ভাবে, ঠিক আছে? তো মল্লিকার মা বলে যে একদিন আমার বাবা মাছ সকালবেলা এনে দেয়নি। মা নানা রকম সবজি টবজি মাঠ থেকে শাক পাতা তুলে নিয়ে এসে রান্না টান্না করেছে, করে আমাকে ভাতও খাইয়ে দিয়েছে। আসে না বাবা আসে না। এবার বাবা দুপুরবেলা বাড়ি এসছে সাইকেল নিয়ে, সবজি বিক্রি করে কিছু সবজি বেঁচে গেছে বাবার সাইকেলের পেছনে বস্তার মধ্যে ভরা। তো আমার মা সাইকেলের আওয়াজ শুনে ছুটতে যায়। আর মা ছিল খুব দাপটে, মানে প্রচণ্ড দাপটে। মানে তখন আমার মায়ের বয়স বেশ ভালো, মানে আগেকারের মানুষদের না চশমা লাগতো না। মানে বয়স যতই হোক, বয়স মাত্র সংখ্যা। এখন তো মানুষ বলে এটা, তখন মানুষের সত্যিই ছিল। কাঁথা সেলাই থেকে শুরু করে যে কোনো জিনিস, ঘরের একা কাজ, এখন তো মানে চাকর বাকর থেকেও ঘরের মানুষ কাজ করতে পারে না, হাঁপিয়ে যায়। আগেকারের মানুষরা 4টে 5টা 10টা সন্তান মানুষ করে একা সংসারের সব কাজ, বাচ্চা মানুষ করা, স্বামীর সেবা করা সব করতেন। বলছে আমার মা বলছে, কি গো এত দেরি করে আইলে কেন? বাজার দিয়ে কখন থেকে বসে আছি রান্নাঘরে, এখন আইলা তুমি? দাও তাড়াতাড়ি মাছ দাও। তখন দাদু কালো মুখ করে দিদাকে তখন বলে যে, মানে আমার মাকে বলছে যে মাছ তো আজকে পাই নাই গো, বাজারে সব মাছ উঠে গেছিল। বলছে কি, বাজারে মাছ উঠে গেছে? তুমি মাছ পাওনি? হ্যাঁ, তুমি জানো না আমি মাছ ছাড়া ভাত খাই না? তুমি যেইখান থেকে পারো মাছ এনে দাও। সেই যে মাছ আনিনি। এবার মানে সেই মা ঘরের মতো দাপড়াচ্ছে, মাছ কেন আনুনি? উনি মাছ ছাড়া ভাত খায় না কোনো দিন। এবার তখন দাদু বলছে, হারে কি কপাল করে আইসি, হ্যাঁ দুপুরবেলা খাইতেও পারবো না, এখন মাছ আনতে যাও। কোথায় যাব, খালে বিলে? হ্যাঁ এত গরম, বাইরে প্রখর রোদ পড়েছে, এই গরমে এখন মাছ আনতে যাও? আরে কপাল, আমার মরণও হয় না। বলে তখন বাবা বলছে, দাও ওখান থেকে ছিপটা দাও। ছিপ দিয়েছে, বলছে যাও তুমি মাছ নিয়ে আসো। তখন বাবা উঠোনে দাঁড়িয়ে বলছে, দেখো দুপুরবেলা বাইরে খুব রোদ উঠেছে গো, আর ভালো লাগছে না। আচ্ছা আমি যদি বৈকালে তোমাকে মাছ হাট থেকে এনে দিই হবে না? বলছে বৈকালে খাবো না আমি,
তুমি বৈকালে আনবে? না না, তুমি এখনই যাও, বৈকাল টৈকাল হবে না, তুমি এখনই যাও, গিয়ে এখনই তুমি যেখান থেকে পারো খালে বিলে পুকুরে নর্দমায় আমার মাছ চাই। দাদু কিছু করার নেই। তো বোন বলছে, দিদি ভাই, আমার মা তখন বলছে, আমার বাবা ওই হাতের মধ্যে ছিপ নিয়ে চলে গেল। এবার সকাল থেকে প্রচন্ড রোদ উঠেছে। এবার যখন আমার বাবা যায়, ঠিক 10-15 মিনিট পর ঠান্ডা বাতাস বইছে, বাইরে বেশ মেঘলা আকাশ, যেন কোথা দিয়ে কালো মেঘ ভাসিয়া ভাসিয়া আসছে। এবার এবার তখন আমার মা বলছে, আহারে বুইড়া রে, মাছ আনিতে পাঠাইলাম, বুইড়া কোথায় গেল কে জানে, বাড়ি ফিরবে তো, আহা আমি খুব বাজে কাম করেছি, বুইড়া কোথায় গেল। এবার বাবাকে পাঠিয়ে দিয়ে মা তখন অনুতাপ করছে যে এই এখন বৃষ্টি, হঠাৎ আকাশ কালো হয়ে আসছে, বাইরে হাওয়া দিচ্ছে, বুড়াকে মাছ, মানে আমার মা বাবাকে বুড়া বুড়া করতো, আবার মা আবার বাবাকে বুড়ি বুড়ি করতো। বলছে বুড়ারে পাঠালাম, আহারে বলে অনেকক্ষণ ধরে রান্নাঘরেই বসে রয়েছে শিলনোড়া পাঠা নিয়ে, মানে আমার বাবা মাছ ধরে আনবে কিছু, উনি তাড়াতাড়ি কেটে বিটে রান্না করবে। বলছে সেই বসে 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 বৈকাল হচ্ছে, বাবার আসে না। তখন মা বলছে, আহারে বুড়াটা ময়রা ঠইরা গেল না তো, কখন মাছ আনতে গেছে, এখনো কি একটাও মাছ পাইলো না। তখন বলছে, মা তুই ঘরে থাকবি, ঘর থেকে বাইরে বেরোবি না, আমি দেখি বুড়া মাছ আনতে কোথায় গিয়ে বসে আছে। বলে সে গেছে খুঁজতে। তো বলছে যে যাই দেখি বুইড়া কইঠায় গেল, বুইড়া তো এখনো আইলো না রে, বৈকাল হয়ে গেল, আহারে বুইড়া আগেই কইছিল বৈকালে হাট থেকে মাছ আইনা দেবো, আমি তো বুইড়ারে কথা শুনিলাম না, আহা হা, মা তুই ঘরে বসে থাক, আমি যাই। বলে তখন দৌড়াতে দৌড়াতে মা যায়। এবার মা যখন যায় তখন দেখছে বাইরে প্রচন্ড বৃষ্টি, মানে বৃষ্টি তো পড়ছেই, বাবা যাওয়ার 10-15 মিনিট পর থেকেই কালো মেঘ, বৈকাল হয়ে গেছে। তখন মা গিয়ে বলছে, আরে বুইড়া মাছ এখনো মাছ তুমি পাও নাই, এখনো বসে আছো? বলছে, আর তুমি আবার এসছো কেন? বলছে, আমি আসবো না, দুপুরে তো খাওয়া দাওয়া হইলো না গো। তখন আমার বাবা মাকে তখন বলে যে তোমার মতো বউ আমি কপাল করে পাইছি, আমার কি আর খাওয়া কপালে জোটে, চলো চলো, মাছ টাছ কিছু পাই নাই, চলো, আমি এখন বৈকাল হয়ে গেছে, সন্ধ্যা গড়াচ্ছে, আমি গিয়ে হাট দিয়ে তোমায় মাছ এনে দিচ্ছি। তখন আমার মা বাবাকে বলে, না বুইড়া চলো, আজকে মাছ না খেয়েই থাকবো, চলো চলো। বলে যখন আসছে, এত বৃষ্টি হয়েছে যেই বিলে বাবা ছিপ ফেলে বসেছিল, ওই পুরো মাঠ আর ওই বিল পুরো সমান সমান হয়ে গেছে। যখন বাবা ছিপ তুলে নিয়ে আসছে, একটা মাছ, মানে জল এত ভরে গেছে তো, লাফ দিয়ে একটা মাছ উঠে মাঠের মধ্যে পড়ে, আর ওই যেই মাছটা পড়েছে, আর আমার মা ওই খাড়ের মধ্যে লাফ দিয়ে পড়েছে মাছের, এই তো মাছ পেয়েছি, মাছ পেয়েছি, বুইড়া মাছ পেয়েছি। তখন আমার বাবা বলছে, হায় রে ভগবান, এতক্ষণ ধরে বসে রইলাম, একটাও মাছ পাইলাম না, এই বুড়ি আসতেই মাছ পাইলো, চলো চলো চলো। সেই মাছকে সেই গলা ধরে নিয়ে আসে, এনে বাবাকে বলে, যাও তুমি কাইটা বাইটা নিয়ে আসো, ভালো করে ধুইয়া নিয়ে আসবে। আর ওই সময় আমার মা বসে বসে একদম শিল নড়ায় বসে মশলা ভালো করে ঝাল ঝাল করে বেটে কুটে বেটে ভেজে ভুজে রান্না করে ফেলে, করে খাওয়া দাওয়া করে রাতের বেলা শুয়ে পড়ি আমরা। তো আমরা তো তখন মানে পুরো একদম গ্রাম্য পরিবেশ, তখন ওই সন্ধ্যা 6:30-7টায় পুরো গ্রাম ফাঁকা, রাস্তায় তো লোক খুঁজে পাবাই না, সব ঘুমায়, তখন ঘুমিয়ে পড়ে, আর সবাই 2-3টের সময় ভোরবেলা ওঠে। শুয়ে পড়েছি, হঠাৎ রাতের বেলা কয়টা বাজে তখন টাইম আমরা কেউ জানি না, বলছে কেউ একজন এসে বলছে, ইরে দরজাটা খোল, আমার মাছ কই, আমাকে মাছ খেতে দেবে না। এইবার দুবার এই কথা যখন নাকে নাকে বলে, তখন আমার মা প্রথমেই বললাম, মানে খুব স্ট্রং, খুব দাপটে মহিলা, মা সাথে সাথে ওই আওয়াজ শুনেই উঠে বসে, বেড়ার গেটের বাইরে দিয়ে বলছে, উঠেই বলছে,
বুইড়া বুইড়া, এত রাতে বাইরে দিয়ে কে ডাকে গো, তুমি ওঠো তো, শোনো তো। তখন তখন আমার বাবা উঠে বলছে, কই কে ডাকে, কই কেউ তো ডাকছে না, কোথায় কে ডাকছে, তোমার কান গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে, সারাদিন যা অত্যাচার ঘরে করো সবার সাথে। তখন আমার মা বলছে, বুইড়া ভালো করে শোনো, কান পেতে, নাকে নাকে কেউ যেন ডাকছে এই রাতে, এখন কে আইলো গো বাড়িতে। তখন আমার বাবা বলছে, তুমি চুপ করো তো, তাহলে তো শুনবো। তখন বাবাও শুনছে, বাইরে দিয়ে কেউ একজন মহিলা কণ্ঠে বলছে, তখন বাইরে দিয়ে কেউ একজন নাকে নাকে বলছে, কিরাম দরজাটা খোল, আমাকে মাছ দিবি না। তখন দাদু শুনে বলছে, এ কি, সত্যি তো, কে যেন খনা খনা কথায় মাছ চাইছে, এ কি, কে ভগবান, সারাদিন তুমি মাছ মাছ করে আমার মাথা খাও, এখন রাতের বেলা কি আইছে গো। তখন বলছে, চলো তো বুড়া, বাইরে কি আছে দেখি। তখন ওই সময় আমাদের ওখানে লাইট টাইট ছিল না, মানে ওই হ্যারিকেন জ্বলতো, হ্যারিকেনটা আস্তে করা ছিল, ওই হ্যারিকেনের আলোটা বাড়িয়ে, আমার দিদার তো বিশাল সাহস, দাদু হিতু, দিদা এত সাহসী, দিদা দরজার সামনে গেছে, দাদুরে বলছে, খোলো দরজা খোলো। দাদু বলছে, না না কোনো দরকার নেই, বলছে তুমি খোলোই না। বুইড়া যখন দরজাটা খুলেছে, দেখে একজন সাদা শাড়ি পরা, পুরো আপাত মস্তক জড়ানো, মাথা থেকে পুরো পা পর্যন্ত সাদা কাপড় জড়ানো, হাতে শুধু একটা লাঠি রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। তখন আমার দিদা বলছে, ক্যাটা রে, ক্যাটা। তখন যে দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু আর কোনো রকম সাড়া শব্দ করছে না, চুপ করে দাঁড়িয়ে রয়েছে ওখানে। আর বাইরে বেশ হাওয়া চলছে, চারপাশে ঝিঝি পোকার শব্দ, ঝা ঝা করছে, গ্রাম্য পরিবেশ, বুঝতেই পারছো। তখন বলছে, ক্যাটা, কথা কই না কেন রে, বোবা নাকি, বুইড়া লাঠিটা আনো তো ঘর থেকে। যখন এই কথা বলেছে, তখন একদম হাওয়া দিয়ে বলছে, হু করে, আমাদের বাড়ির সামনে আম বাগান ছিল, গ্রাম্য পরিবেশ তো, ওই আম বাগান দিয়ে হু করে হাওয়া একটা উড়ে গেল, পরে রইল একটা সাদা শাড়ি, যেখানে দাঁড়িয়েছিল ওখানে একটা সাদা শাড়ি পরে আছে। আমার মা আবার ওখানে গিয়ে ওই সাদা শাড়িটাকে কেরোসিন তেল দিয়ে, হ্যারিকেন খুলে ওই কেরোসিন তেল দিয়ে আগুন দিয়ে দেয়, বলে ও কে ছিল আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, মানে আগেকারের যে মানুষটা ছিল না, তারা না এই ভূত প্রেত এইসব ভয় পেত না। আবার মাঝখানে যারা একটা সময় গেছে মানুষ ভয় পেত, এখন আবার মানুষ ভূত পেতে ভয় পায় না। এখন দেখো, আগে মানুষ যদি বলতো এই ওই বাড়িটায় ভূত আছে, ও বাবা, ওর আসতে পাশতে পুরো গ্রাম ফাঁকা, কেউ যেত না। এখন যদি বলে ওই বাড়িটায় ভূত আছে, দলে দলে লোকে যাবে, দলে দলে লোকে যাবে, সকালবেলা যাবে, বিকেল বেলা যাবে, রাত্রেবেলা যাবে, কি আছে দেখতে। এখন ভূতরা মানুষকে ভয় পায়, এটাই বাস্তব। তো দর্শক বন্ধুরা, 3টে ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তবে একটা প্রশ্ন মল্লিকাকে আমি করেছিলাম, অ্যাকচুয়ালি তোমার মা যখন ঘটনাটা বলেছিল, ওই মহিলাটি কে ছিল, ওই মহিলাটি কে ছিল? মল্লিকা বলেছিল, ওই মহিলাটি আমার মায়ের শাশুড়ি ছিল। মায়ের শাশুড়ি যে ছিল, সেও নাকি এরকম মাছ খেতে ভালোবাসতো, শাশুড়িকে মাছ না দিয়ে খেয়েছে বলে হয়তো অনুমান, এটা মা মানে বলেছিল, মানে মল্লিকার মায়ের মা বলেছিল যে এটা তোর ঠাকুমা এসেছিল। তো দর্শক বন্ধুরা, ঘটনাটা দারুণ ছিল, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, চলো কমেন্টগুলো পড়ি তাড়াতাড়ি, তারপর আজকের মতো ইতি করব। কালকে কালকে দার্জিলিংয়ের ঘটনাটা তোমাদের কেমন লেগেছিল? ঘটনাটা কিন্তু দারুণ, আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি তোমাদেরই কাছ থেকে, তোমরাই বলো। আচ্ছা, গুঞ্জন ব্যানার্জি প্রথম আমাদের কমেন্ট করে, গুঞ্জন। তারপরে কমেন্ট করেছো হচ্ছে স্বপ্না রাউত, স্বপন রাউত। প্রত্যেকদিন বলি, প্রত্যেকদিন ভুল হয়ে যায়। চুমকি বিশ্বাস দিদিভাই বলেছে, লাভ ইউ সোনা বনু, লাভ ইউ টু দিদিভাই। তারপর কমেন্ট করেছো কীর্তি ভাস্কর, তারপরে রিঙ্কু নিয়োগী। আচ্ছা, তারপর কমেন্ট করেছো রিঙ্কু নিয়োগী, বলেছো সোনা
আমি তোমার সেই দিদিভাই, মিরাটে থাকি। আমার মেয়ের জন্য কাজ করালাম। আমার নাম রিঙ্কু নিয়োগী। তোমাকে অনেক অনেক ভালোবাসা। আমি বুঝতে পেরেছি, চিনতে পেরেছি দিদিভাই। তোমাকেও অনেক 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 ভালোবাসা, ভালো থেকো। আচ্ছা, সন্তুর দুনিয়া, তারপরে সন্ধ্যা মণ্ডল, তারপর কমেন্ট করেছো রিমলি বিশ্বাস, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, আবারও টিনা ঘোষ, লক্ষ্মী ভট্টাচার্যা, জবা দেবী, টুকু সাবারওয়াল, মৌরয়, বাবান সাহা, শুভঙ্কর ঘোড়ই, রূপা দে, পাপ্পু দে, মিম, সুপর্ণা দি, তারপরে কমেন্ট করেছো রঞ্জনা মিত্র, তারপরে নীলিমা সিংহ, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, তারপর শ্বেতা সাউ, তারপরে রমা কর্মকার দিদিভাই। দিদিভাইয়ের ঘটনা আজকে আছে দুটো, কেমন অবশ্যই কমেন্টে বলো। দিদিভাইয়ের খুব ভালো লাগবে, দিদিভাই আরও ঘটনা শেয়ার করবেন। তারপরে কমেন্ট করেছো মৌসুমী অধিকারী। আচ্ছা, খুব ভালো লাগে তোমরা কমেন্ট করো, সত্যি আমি সব কমেন্ট কিন্তু পড়ি, এখন শুধু নামগুলো বলছি। আচ্ছা, তারপর হচ্ছে স্বপ্না বাজাল দিদিভাই, সন্ধ্যা মণ্ডল, রেখা অধিকারী, কিউট দিশা ব্লগ, তারপরে সর্বাণী হাজরা। আজকে প্রথম কমেন্ট করলাম দিদিভাই, চলে আসলাম ঘটনা শুনতে। প্রথম না, প্রত্যেক দিন করবে। তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে জলি হাজরা দিদিভাই, পাপ্পু দে, সন্ধ্যা মণ্ডল, পিন্টু ঘোষ, রাজীব জসওয়াল, আব্দুল হক ভাই, টিনা ঘোষ, কিষানু মান্না, তারপরে রুচিরা হালদার, তারপরে শ্রাবন্তী কোলে, সোমা দাস পরিবার থেকে, সুমনা ভট্টাচার্যা, সৌভিক দাস, প্রিন্স শ্রাবণ, তারপর কমেন্ট করেছে সঙ্গীতা দিদিভাই, সুজাতা দাস, শ্বেতা সাউ, সায়ন চৌধুরী, সোনা সুবীর, পাপিয়া দত্ত, প্রদীপ দাস, সায়ন চৌধুরী, সব্বার নাম বলে দিলাম এখনের মতো। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল রাত ঠিক 10:30। আজকের জন্য টাটা, গুড নাইট, লাভ ইউ টু। চলো সবাই খুব ভালো থেকো, টাটা।